সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে অবিরাম। প্রকৃতির এই ক্রোধ যেন প্রতিফলিত করছে প্রতাপের ভেতরের ঝড়কেই। চারিদিকে কেবল বৃষ্টির ছিটে ফোঁটা, সাথে ঠান্ডা বাতাসে কাঁপছে প্রতাপের জীর্ণ শরীর। এই বৃষ্টির মধ্যেই ভেজা গায়ে কাঁপতে কাঁপতে মহাজনের বিশাল আভিজাত্যের প্রতীক মহাজনের বিশাল বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন প্রতাপ। তার পা জোড়া একেবারে শক্তি হারিয়ে ফেলেছে। প্রতাপের শরীর তখন এক মারণ ব্যাধিতে জর্জরিত। বাঁচতে হলে তার জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। কিন্তু মহাজন দেবেন্দ্র, যিনি গ্রামের সবচেয়ে ধনী এবং সবচেয়ে নির্দয় ব্যক্তি, তিনি দরজায় দাঁড়িয়ে প্রতাপের দিকে নির্দয় দৃষ্টিতে তাকালেন। প্রতাপের আকুতি মহাজনের হৃদয়হীনতায় কোনো ছাপ ফেলল না। আপনি একটু দয়া করুন, আমার এই রোগের চিকিৎসা করাতে কিছু পয়সা যদি ধার দিতেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মাছ বিক্রি করে সব টাকা শোধ করে দেব। শুধু মুখ ফিরিয়ে নেবেন না। এই গরিবের কথাটা রাখলে ঈশ্বর আপনার মঙ্গল করবেন। পয়সা? আমার কাছে পয়সা চাইতে এসেছো? তোমার মতো গরিবকে আমি পয়সা দেবো কেন? হ্যাঁ, তুমি তো জানোই আমি সুদ ছাড়া এক পয়সাও ধার দিই না। আমি সুদেই টাকা নেব। আমি বন্ধক রাখার মতো কিছুও দিতে পারি, কিন্তু আমি এখন মৃত্যুর সাথে লড়ছি। কেউ আমাকে সাহায্য করেনি। আপনি আমার কাছে স্বয়ং ভগবানের মতো। যাও তো এখান থেকে। তোমার মতো গরিব মরলে আমার কিচ্ছু যায় আসে না। অন্য কারো কাছে গিয়ে বলো, দেখো কেউ সাহায্য করে কিনা। এমন করে বলবেন না, আমি তো এই গ্রামেরই ছেলে। আমরা কি একে অপরের পাশে দাঁড়াবো না? এই গ্রামের ছেলে? তাহলে যাও, তোমার গ্রামের লোকের কাছে পয়সা চাও, তাদের কাছে গিয়ে কেঁদে পড়ো। আমার সময় নষ্ট করো না। সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। এই পৃথিবীতে গরিবের কোনো জায়গা নেই। আরে যাও যাও, আমার দরজা নোংরা করো না। তোমার ছেঁড়া জামা কাপড় আমার বাড়ির সম্মান নষ্ট করছে। আমার বাড়িতে গরিবের পায়ের ধুলো পড়াও নিষেধ। গরিব সব ছোট লোকের দল, তাদের কাজের চেয়ে মুখ ফোটে বেশি। আপনার এই ঋণ আমি শোধ করব, কিন্তু এই অবহেলা আমি ভুলবো না। তোমার মৃত্যু হোক, মরলে আর কোনো ঋণ থাকবে না। মহাজন প্রতাপের চোখের সামনে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ হওয়ার শব্দ প্রতাপের কানে মৃত্যুর ঘণ্টার মতো বাজল। প্রতাপ ভেজা চোখে নিরুপায় হয়ে সেখানেই ঠাঁই দাঁড়িয়ে রইল। বেঁচে থাকার শক্তি মনে মনে হারিয়ে ফেলেছে সে। তার মনে তখন মহাজনের প্রতি তীব্র ঘৃণা আর পৃথিবীর প্রতি এক গভীর ক্ষোভ। তার সেই ঘৃণা এক অমোঘ প্রতিশোধের বীজ বপন করে গেল। পরদিন দুপুরবেলা সূর্য একেবারে মাথার ওপরে, কিন্তু চারিদিকে এক অস্বাভাবিক স্তব্ধতা। বাজারে বসে আছেন দুই বিক্রেতা, শিবানী আর বিক্রম। তাদের সামনে মাছের ঝুড়ি রাখা, কিন্তু মাছের পরিমাণ খুবই কম। তাদের চোখে মুখে হতাশা। নদীতেও যেন মাছ কমে গিয়েছে, আর বাজারে ক্রেতার ভিড় নেই। প্রতাপ অসুস্থ হওয়ার পর যেন এক অশুভ ছায়া নেমে এসেছে গ্রামের অর্থনীতিতে। বিক্রম, দেখো আজকেও কত কম মাছ। এমন করে চললে আমাদের সংসার চলবে কি করে বলো? আমাদের তো ঋণের বোঝাও বাড়ছে। ঠিক বলেছ শিবানী, নদীতেও তেমন মাছ নেই। ভূত প্রেতের ভয়ে এই গ্রাম থেকে মানুষ ধীরে ধীরে চলে যাচ্ছে। ভয় মানুষকে অন্ধ করে দিচ্ছে।
কি বলো গো তুমি? ভূত প্রেত? হ্যাঁ, শুনেছি গ্রামের লোকের মুখে নদীতে কার মুখ যেন ভেসে ওঠে। আর প্রতাপের খবর জানো, লোকটা খুব অসুস্থ। মহাজন তাকে সাহায্য করেনি, সাথে ডাক্তার অশোক তাকে ফিরিয়ে দিয়েছেন। হয়তো এসব পাপের বোঝার কারণেই গ্রামে অশুভ দিন নেমে এসেছে। আর এই কারণেই নদীতে মাছ নেই, আর বাজারেও বিক্রি কম। গ্রামের বাতাসটাও কেমন যেন ভারী হয়ে আছে। হ্যাঁ, সবাই ভয় পায়। সন্ধ্যার পর কেউ আর বাজারে আসে না। এমন দিন দেখতে আর যে ভালো লাগছে না। মহাজনই সব কিছুর জন্য দায়ী। সে যদি প্রতাপকে পয়সা দিত তাহলে এমন হতো না। মহাজনের লোভ তো আকাশ ছোঁয়া। সে কেবল নিজের প্রাচুর্য দেখেছে, প্রতাপের কষ্ট দেখেনি। আমরা কি আর এই গ্রামে থাকতে পারবো, নাকি আমাদেরও শহরমুখী হতে হবে? জানি না, তবে জীবন তো থেমে থাকবে না। আমাদের লড়াই করতে হবে। চলো মাছগুলো নিয়ে পাশের গ্রামের বাজারে যাই, যদি দু চারজন ক্রেতা পায়। শিবানী আর বিক্রমের চোখে মুখে এক গভীর হতাশা। প্রতাপের অসুস্থ হওয়ার সাথে নদীতে মৃত মুখ ভেসে ওঠা, সব মিলিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে গ্রামের পরিস্থিতি। দিন পেরিয়ে রাতের দেখা মিলল, যেখানে আর 5টা ঘরের মতো কেউ ঘুমিয়ে নেই। মরা বাঁচার সময় গুনছে রাত জেগে। প্রতাপের মাটির ঘরে এক নিভু নিভু সোনালি রঙের আলো জ্বলছে, যেন জীবন প্রদীপের শেষ শিখা। বিছানায় রোগা দুর্বল শরীরে শুয়ে আছেন প্রতাপ। তার শরীর ক্ষয়ে গিয়েছে আর মুখে মৃত্যুর ছাপ স্পষ্ট। তার পাশে বসে তার স্ত্রী জয়শ্রী, যিনি খরচ করে ফেলেছেন তার শেষ সম্বলটুকু। প্রতাপ পেশায় একজন জেলে। টাকার অভাবে তিনি তার মারণ ব্যাধির চিকিৎসা করতে পারেননি। জয়শ্রী ডাক্তার অশোকের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন বারবার। এই যে কি হলো তোমার? ডাক্তার অশোকের কাছে কত অনুরোধ করেছি, কিন্তু সে বিনা পয়সায় চিকিৎসা করবে না। তার কাছে অর্থের মূল্য জীবনের চেয়ে বেশি। টাকার অভাব, এটাই আমার নিয়তি। গ্রামের একমাত্র ডাক্তার অশোক, সে যদি একবার বিনা পয়সায় চিকিৎসা করত, কি এমন হতো বলো? সে ভণ্ড, সে লোভী। কত অনুরোধ করেছি, তার পায়ে পর্যন্ত পড়েছি, সে রাজি হলো না। পাষাণ হৃদয়, শুধু মানুষের মতো দেখতে হয়েছে, মনুষ্যত্ব নেই। সে বলল, মরা মাছের গন্ধ নিয়ে এসো না। কতটা নির্দয় হলে কেউ এমন বলে! ছি! জয়শ্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার চিকিৎসার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হলো। আমি আর পারছি না। এমন করে বলো না, আমি তোমার পাশে আছি। আমরা অন্য ডাক্তারের কাছে যাব। আমার মায়ের দেওয়া একটু গহনা আছে, সেগুলোও বেচে দেব। আমি আর বাঁচব না। আমার সব ইচ্ছে অপূর্ণ থেকে গেল, কিন্তু কিন্তু এদের আমি ছাড়ব না, যারা আমার জীবন কেড়ে নিল। তোমার কোনো ক্ষতি হবে না। আমি আবারও ডাক্তারের কাছে যাব। হে ঈশ্বর, সহায় হন। প্রতাপের জীবনের আয়ু যখন একেবারে শেষের মুখে, তখনও সে জীবনের প্রতি ক্ষোভ প্রকাশ করে। ধীরে ধীরে তার চোখ জোড়া বন্ধ হয়ে যায়। বোঝা যায় ইতি টেনেছে তার দেহের প্রাণ পৃথিবীর কোল থেকে। আর না, এদের লোভের
শেষ দেখতে হবে। তুমি তুমি ভালো। ওগো, এ কি হলো তোমার? তুমি আমার ছেড়ে চলে গেলে। হে ভগবান, এখন আমি কি নিয়ে বাঁচবো? জয়শ্রীর কান্নায় ঘর ভারী হয়ে ওঠে। প্রতাপের মৃত্যু ছিল সমাজের ধনী আর গরিবের ভেদাভেদের এক করুণ পরিণতি। তার শেষ দৃষ্টিতে ছিল কেবল প্রতিশোধের আগুন, যা তার আত্মাকে মুক্তি দেয়নি, বরং তাকে এক নতুন উদ্দেশ্য দিল। সময়টা তখন রাত। দেখতে দেখতে 20 বছরে পা দিল এই সবুজ গ্রাম। ট্রেন চলছে ঝমঝম শব্দে। ডাক্তার অশোক ট্রেনের কামরায় বসে আছেন শান্ত হয়ে। তিনি শহর থেকে গ্রামে যাচ্ছেন রোগীর সেবার জন্য। প্রায়ই এভাবে তাকে কাজের জন্য গ্রামে ডাকা হয়। তার পাশে এক চাদর মুড়ি দেওয়া লোক বসে আছেন, যার মুখ দেখা যাচ্ছে না। লোকটির উপস্থিতি অস্বস্তিকর। তার নীরবতা যেন ট্রেনের শব্দের চেয়েও ভারী। প্রশ্ন থেকেই যায়, চাদর মুড়ি দেওয়া লোকটি কে? কেন সে অশোককে সতর্ক করছে? এই সতর্কতা কি তাকে ভয় দেখানোর জন্য, নাকি আছে অন্য কোনো রহস্য? এই রাতে আবার যেতে হচ্ছে। কেমন গ্রাম! রাত হয়েছে, বাইরে কোনো আলো নেই। একটা ল্যাম্প পোস্টেরও ব্যবস্থা করেনি। এই টাকার জন্য যে আর কত কষ্ট করতে হবে। তা অবশ্যই। আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? আপনি কি জানেন এই যাত্রা কতটা বিপজ্জনক? গ্রামে এক রোগীর সেবার জন্য। কি আর করা যাবে, টাকা ছাড়া জীবন অর্থহীন। তাও মন্দ বলেননি। তবে ডাক্তার, রাতে এই গ্রামের পথ কিন্তু মোটেও ভালো না। সেখানে অনেক বিপদ, বুঝলেন? আপনার সাবধান থাকা উচিত। বিপদ? আমি ডাক্তার, আমি কাউকে ভয় পাই না। আমার কাছে সবাই রোগী, আর টাকা তো আছে। টাকাই হলো সবচেয়ে বড় শক্তি। দেবাশিসের সম্মতি কেবল অশোকের কথার উপর নয়, বরং তার নিশ্চিত পরিণতির প্রতিও ছিল। ট্রেনের গতি বাড়ল, আর নিয়তির জালে অশোক আরও জড়িয়ে গেলেন। হ্যাঁ, টাকাই তো সব অনর্থের মূল। কিছু পাপের ফল পৃথিবীতে ভোগ করতে হয় হিসেব চুকিয়ে দেবার জন্য। আপনি এসব কি বলছেন? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না শহরের বাবু, কি যে বলেন! আমি মূর্খ গরিব মানুষ। আপনাদের মতো ডাক্তারকে ভয় দেখানো আমাকে মানায় নাকি? তবে অনুরোধ একটাই, আপনি সাবধানে থাকুন। বিপদ তো আর বলে কয়ে আসে না। লোভ থেকে নিজেকে বাঁচান। আমি জানি কি করতে হবে। এসব ভয় আমাকে ছুঁতে পারবে না। আপনি চুপ করে বসুন। ডাক্তার অশোকের লোভ তার চোখে মুখে স্পষ্ট। তিনি জানতেন না এক ভয়ঙ্কর ফাঁদের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। টাকার প্রতি এই অন্ধ মোহ তাকে এক ভয়ঙ্কর ফাঁদের দিকে নিয়ে যাচ্ছে টেনে। এই চাদর মুড়ি দেওয়া অচেনা পথিকটি হলো তারই অতীত। নিয়তির টানে ভুল করে একই গ্রামে ফিরে এসেছেন অশোক। প্রতাপের গত হওয়ার কয়েক বছর পর মহাজনের নিঃশ্বাস ফুরল। রাত নেমেছে গ্রামের বুকে। নদীর ধারে মহাজনের চিতা হলুদ আগুনে পুড়ছে দাউ দাউ করে। আগুনের শিখা যেন প্রতিশোধের বার্তা দিচ্ছে আকাশের দিকে। প্রতাপকে সাহায্য না করায় প্রকৃতির অভিশাপে মহাজনের এই করুণ দশা। তার শেষ জীবনে তাকে দুরারোগ্য ব্যাধি কষ্ট দিয়েছে, আর এখন তার সম্পত্তির জন্য ঝগড়া করছে তার আত্মীয়রা। পৃথিবী থেকে যাওয়া মাত্রই
যেন তার সব লোভ সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে অন্য